দেখে নেব খেলার সময় শিরোনাম। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। চাপে অধিনায়ক মিরাজ, স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি 2 সপ্তাহ। নতুন অধিনায়ক ইস্যুতে দ্বিধাদ্বন্দ্বে বিসিবি, এখনও চূড়ান্ত হয়নি নাম। ঘরোয়া ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে বিদ্রোহী ক্লাবগুলো। নভেম্বরে প্রথম বিভাগ লিগ দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেট, অংশগ্রহণ ফি বাড়ছে 50%। এবং ইউসিএল এর রাতে রিয়াল ইউভেন্টাস বিগ ম্যাচ, ছন্দহীন লিভারপুল নামবে ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে। বায়ার্নের প্রতিপক্ষ ক্লাব ব্রুগ, আয়াক্সের মুখোমুখি হবে চেলসি। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 2 বছর পর ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর পরীক্ষা মেহেদী হাসান মিরাজদের সামনে। ডু অর ডাই ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। মাঠে পারফরমেন্স নেই, ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জন মিরাজকে ঘিরে। তৃতীয় ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং লাইন আপে। মিরপুরে ম্যাচ শুরু বেলা 1টায়। দেশের হয়ে সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সির রেকর্ডে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন মিরাজ। খালেদ মাসুদ পাইলট পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে জয়ের হার এত কম নেই অন্য কারো। মাঠে তার একের পর এক শিশুতোষ ভুলে ভুগছে বাংলাদেশও। গুঞ্জন আছে ড্রেসিং রুমেও নেতৃত্ব হারিয়েছেন এই অলরাউন্ডার। নিজের পারফরমেন্স সব মিলিয়ে আরও কোণঠাসা করে ফেলছে বাংলাদেশ অধিনায়ককে। উইন্ডিজ সিরিজ জয়ে দুঃসময় একটু হলেও কমবে মিরাজের, তবে কাজটা কঠিন। ভয়ঙ্কর স্পিন বান্ধব পিচেও জিততে পারছে না টিম বাংলাদেশ। তাতে 19 মাসের অপেক্ষা দীর্ঘায়িত হলো আরও। পছন্দের ফরম্যাটে একটা সিরিজ জয়ের আক্ষেপ মেটাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের সামনে। 2 ম্যাচের মাঝে একদিন বিশ্রামে কাটিয়েছে দল। টি-20 ক্রিকেটাররা করেছেন ব্যক্তিগত অনুশীলন, তবে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। ব্যাটিং ইউনিটে শক্তি বাড়াতে তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। মিডল অর্ডারে অপশন জাকির আলী আর শামীম পাটোয়ারি, যদিও ব্যাট হাতে ধারাবাহিক নন কেউ। ওপেনিংয়ে সাইফকে বসালে ষষ্ঠ বোলিং অপশনের ভাবনাটাও থাকবে অধিনায়কের। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ক্যারিবিয়ানদের মূল শক্তি আখিল হোসেন। টপ অর্ডারে বদল আনতে একমাত্র বিকল্প আমির জাঙ্গু। তবে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম সফররতদের। বরং মিরপুরের ওই মন্থর উইকেটে শেষ ম্যাচেও কৌশলটা একই রাখতে চাইবেন সেই হোপের দল। প্রথম 2 ম্যাচের মতো শেষ ম্যাচেও উইকেট হবে ধীরগতির। স্পিনাররা দাপট দেখাবে, তবে টাইগারদের চিন্তার কারণ মিরাজ আর তানভীর। টার্নিং উইকেটেও দুজনের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। পরিচিত হোম অফ ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা এ দুজনেরও। গত বছরের মার্চের পরে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। অপেক্ষা বাড়ছে, কঠিন হচ্ছে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণটাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। 2023 বিশ্বকাপের আগে সাকিব তামিম অন্তর্দ্বন্দ্ব থেকেই অবনতি শুরু। পঞ্চপাণ্ডব অধ্যায় শেষে গুছিয়ে ওঠার চেষ্টায় ছিল দল, কিন্তু শান্তকে নেতৃত্ব থেকে সরানোর পর আবারও ছন্দপতন। কোচ সালাউদ্দিনের সিন্ডিকেট সহ নানা গুঞ্জন শোনা যায় এখনও। নেতিবাচক মানসিকতা থেকেও বের হতে পারেননি টিম অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবি কর্তারা। ব্যাটিংয়ে দৈন্য দশায় স্কিলের উন্নতিতে ব্যর্থতা আর সুদূর প্রসারী চিন্তাভাবনার ঘাটতি, এসবই পিছিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। এখন মনে হয় আগেই তো ভালো ছিল। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা শিরোপা উপহার দিতে না পারলেও তাদের ছিল লড়াকু মানসিকতা। বিশেষ করে দ্বিপাক্ষিক হোম সিরিজে বাংলাদেশকে সমীহ করত যে কোনো দল। ওয়ানডেতে টাইগারদের গোনায় না ধরে উপায় ছিল না। আর এখন প্রিয় ফরম্যাটেই ছন্ন ছাড়া পারফরমেন্স। টপ অর্ডারে কনসিস্টেন্ট পারফরমেন্স নেই, মিডল অর্ডারের করুণ দশা। মিরাজের নেতৃত্বে টালমাটাল অবস্থা ওয়ানডে দলের। এমনকি 2027 বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কাও ফেলে দেয়া যায় না। কপালের ভাঁজ বড় হয়, দলটার হলোটা কি?
এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ঝামেলার সূত্রপাত খুঁজে পেতে বছর দুয়েক পেছনে যেতে হবে। 2023 সালের জুলাইয়ে ওডিআই বিশ্বকাপের আগ মুহূর্তে হুট করে অবসরের ঘোষণা দেন অধিনায়ক তামিম ইকবাল। তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে একদিন পর অবসর ভেঙে ফিরলেও সামনে আসে সাকিব আল হাসানের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি। শেষ পর্যন্ত ওই বিশ্বকাপে যাওয়া হয়নি তামিমের। সে সময় ক্যাপ্টেন্সি নিয়ে বিশ্বকাপে গিয়ে সাকিবও কিছুই করতে পারেননি। আগের কবছর দারুণ খেলতে থাকা বাংলাদেশ দল সেই বিশ্বকাপে চরম ব্যর্থতা সঙ্গী করে ফেরে। শান্তর নেতৃত্বে গুছিয়ে উঠছিল দলটা। তবে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাকিব দেশ ছাড়া ধীরে ধীরে আড়ালে মুশফিক মাহমুদুল্লাহ। তবুও পঞ্চপাণ্ডবের ওপর অতি নির্ভরতা থেকে সরে আসার আপ্রাণ চেষ্টায় ছিল বাংলাদেশ। কিন্তু বোর্ডের অদূরদর্শিতায় আবারও এলোমেলো সব। কোনো এক অজানা কারণে ভালো করতে থাকা শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হলো। দায়িত্ব দেয়া হলো মিরাজকে। লিটনকে টি-20, মিরাজকে ওয়ানডে আর শান্তকে টেস্টে। 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের ইমপ্র্যাকটিক্যাল ডিসিশন নিল বিসিবি। কিন্তু অপমানিত শান্ত টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দেন। নতুন বোর্ড এসে পরিবর্তনের গল্প শুনিয়েও সেই মন্থর উইকেটেই আয়োজন করছে সিরিজ। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর নামে এমন ভয়ানক উইকেটে খেলার পরিণতি যে ভালো হয় না, অতীতে তা বহুবার দেখেছে এদেশের ক্রিকেট। কিন্তু আগে নীতি নির্ধারকদের নেগেটিভ মেন্টালিটি আর ক্রিকেটারদের কমন সেন্স নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরাই বোর্ড আর দলের সঙ্গে যুক্ত হয়ে এখন নির্বিকার। সাবেক অ্যানালিস্ট মহসিন খান সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশের ক্রিকেটের এই হার্শ রিয়ালিটি তুলে ধরেছেন আরও একবার। মহসিনের ইঙ্গিত সালাউদ্দিনকে নিয়ে। শোনা যায় ন্যাশনাল টিম সিলেকশনে বড় প্রভাব রয়েছে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের। তার গ্রুমিংয়ে বেড়ে ওঠা জাকের অঙ্কনদের ব্যাটিং স্টাইল, স্কিল নিয়ে সমালোচনা তুঙ্গে। দলের ব্যাটিং ইউনিটের দেখভাল করা কোচ এমন পারফরমেন্সের পরও বহাল তবিয়তে আছেন দায়িত্বে। ক্যাপ্টেন মিরাজের নেগেটিভ মাইন্ডসেট নিয়েও কথা বলা যায় হাজারটা। সিস্টেম চলছে অদ্ভুত উটের পিঠে। পাপনের আমলে যা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে মনে হয় ফারুক বুলবুলরা ছাড়িয়ে গেছেন সেসবও। বিপিএল, এনসিএল এ ফিক্সিং, দল গঠনে অবৈধ লেনদেনের বিষয়গুলো যেন ওপেন সিক্রেট। আইসিসি, এসিসিতে কাজের বিরাট অভিজ্ঞতা সম্পন্ন বুলবুল মিরপুরে ধান ক্ষেতের মতো পিচ বানানো অ্যালাও করেন। আবার ঘরোয়া ক্রিকেটের অনিয়মের কথা শুনেও কানে যেন তুলা গুজে রাখেন। এসবের মাঝে ক্রিকেটে উন্নতি আসলেই কঠিন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও ক্রিকেটের সমসাময়িক নানা বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আমজাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখলাম একদম শেষের দিকে উইকেট নিয়ে কিছু কথা হয়েছে। এই সিরিজের কিন্তু সবচেয়ে বেশি আলোচিত যেটা ছিল উইকেট। প্রথমে কালো মাটির অতীতেও কিন্তু কালো মাটি ব্যবহার করা হয়েছিল, আমরা দেখেছি এই উইকেটে। কিন্তু উইকেটের ধরন বা আচরণ নিয়ে অনেক কথা হচ্ছে এবং ক্যারিবিয়ান যিনি এসেছেন স্যামুয়েল বাদ্রি, আমি দেখলাম যে সমালোচনা করেছেন। আসলে এই সিরিজটা তো শেষ, কালকে শেষ ওয়ানডে। পরবর্তী যেটা আপনার হবে টি-20 সিরিজটা চিটাগংয়ে, সেখানকার উইকেট নিয়ে আসলে আপনারা কি ভাবছেন বা কেমন হতে যাচ্ছে? আপনারা দেখেন যে ওই কালকের যে ওয়ানডেটা অনুষ্ঠিত হবে ওইটা হচ্ছে উইকেট নাম্বার 6-এই হবে, যেটাতে প্রথম ওয়ানডে হয়েছিল। আচ্ছা, তো আগে হচ্ছে প্রথম ওয়ানডেতে হচ্ছে আপনি একটু বেশি ড্রাই ছিল, তো এক্সপেক্টেড যেটা হয়তো বা কালকে কিছুটা হলেও আপনার ময়েশ্চার থাকবে উইকেটে। এবং উইকেটের যে হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে টেস্টিং প্রসেস থাকে, বাউন্স টেস্টিং প্রসেস। প্রথম ওয়ানডের আগে এটা অলমোস্ট 90% অ্যাকুরেসি ছিল, বাউন্সের কনসিস্টেন্সি ছিল। তো ওটা 18টা স্টেপ মেনটেন করে একটা প্রসেস হয়। তো আমরা আত্মবিশ্বাসী যে এইটাতে অ্যাকুরেসি থাকবে, মানে আনইভেন বাউন্স হবে না এবং ময়েশ্চার কিছুটা হলেও আগের থেকে বেশি থাকবে। ওকে, বেটার, তার মানে আপনি দাবি করছেন যে বেটার কিছুটা হবে। কিন্তু টি-20 সিরিজ, টি-20 আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, যদিও তারা সম্প্রতি নেপালের কাছে হেরেছে। উল্টো দিকে বাংলাদেশ আবার দারুণ ফর্মে আছে, 4টা সিরিজ জিতেছে। বলা যায় টি-20তে বাংলাদেশ তাদের সেরা সময় পার করছে। সেই চিটাগংয়ের উইকেটটা নিয়ে আসলে আপনারা কতটা কি ভাবছেন বা কেমন হতে পারে? আমরা জানি চিটাগংয়ের উইকেট সবসময় রান হয়। চিটাগংয়ের উইকেট আমি যদি দেখেন যে বিপিএল এ যখন খেলা হয়, ফর এক্সাম্পল ওই উইকেটে যখন প্রথম ম্যাচটা হয় তখন হাই স্কোরিং থাকবে, বাট যদি আবার সেকেন্ড টাইম ওই উইকেটটা ইউজ করা হয় তখন একটু স্কোরটা কমে যায়, কারণ ওখানে যে পানিটা ইউজ করা হয় ওইটা কিন্তু লবণাক্ত পানি। তো ওই জন্য অন্যান্য জেলায় যেভাবে আমরা উইকেটটা পরিচর্যা করা যায় ওইভাবে পানি ধরে রাখতে পারে না, বা ধরে রাখলেও ওই কারণে হচ্ছে পরের দিকে একটু স্কোরটা কমে। জি, তো তার মানে আমরা বিপিএল এর মতোই উইকেট দেখতে পাবো, হয়তো হাই স্কোরিং ম্যাচ দেখবো আপনার ইয়েতে টি-20তে। আপনারা বেশি দিন হয়নি, আপনাদের যদি বলে 15 দিন, আপনারা মানে 1 মাসও হয়নি, 15 দিন আপনারা আছেন দায়িত্বে। এই মুহূর্তে আসলে আপনারা 15 দিনের জার্নিটা যদি বলি, যে প্রথম সিরিজ এবং প্রথম সিরিজে উইকেট নিয়ে বেশ আলোচনা, এটা
কিভাবে সামলালেন আপনারা আসলে আপনাদের জন্য এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? দেখুন উইকেটে হচ্ছে আগে যেটা হতো আপনার হচ্ছে মরা ঘাস বা আপনার প্ল্যান্টেড গ্রাস যেটা ইউজ করা হতো, তো এটার ইউজ কমপ্লিটলি বন্ধ করা হয়েছে। So, আপনি যে কোনো জিনিস যখন একটু পরিবর্তন করবেন আপনি কিছুটা অবস্ট্যাকল ফেস করবেনই। আচ্ছা। তো এখন হচ্ছে একটা উইকেটে ঘাস জন্মাতে ন্যাচারাল নতুন করে ঘাস জন্মাতে কয়েক মাস সময় দিতে হয়। জি। তো উই আর হোপফুল দ্যাট বাই দ্যাট টাইম ঠিক হয়ে যাবে, আর আশা করা যায় সমস্যাগুলো হবে না। ওই মরা ঘাসগুলো মিক্স হয়ে পিচে এই প্রবলেমটা হতো। আর আরেকটা জিনিস হচ্ছে আবার মিরপুরে কিন্তু বছরের মধ্যে প্রায় 150 দিন ক্রিকেট হয়, হ্যাঁ। তো সবাই মিরপুরেই খেলতে চায়। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, বিগ থ্রি লাইক ইন্ডিয়া, ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া, তারা কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের বাইরে খেলতে চায় না, কখনো খেলেও নি ইতিপূর্বে। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা দলগুলো তারা মিরপুরে চায়, ব্রডকাস্টিং ফ্যাসিলিটির জন্য মিরপুর সুবিধা, বিপিএল এর বেশিরভাগ খেলা মিরপুরে হোস্ট করতে চায়, এনসিএল এর খেলা মিরপুরে চায়। তো সব খেলায় যদি মিরপুরে হয়, উইকেট যদি রেস্ট না পায়, তাহলে তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট মেনটেন করা। এক্স্যাক্টলি। সামনে আরেকটা সিরিজ আছে, আয়ারল্যান্ড আসছে, ওয়েস্ট ইন্ডিজ যাবে, আয়ারল্যান্ড আসবে, সেখানেও দুটো টেস্ট আছে, লিমিটেড ওভার ম্যাচ রয়েছে। নিশ্চয়ই এই সিরিজ থেকে আপনারা, যদিও আপনি গ্রাউন্ডস কমিটির না, উইকেট না, আপনাকে অনেক বেশি প্রশ্ন করছি, যেহেতু আপনি তারপরও বিসিবির পরিচালনা পর্ষদের একজন মেম্বার, এই কারণেই জানতে চাওয়া যে সেই সিরিজেও নিশ্চয়ই বিষয়গুলো মাথায় রাখবেন। দুটো যেহেতু টেস্ট আছে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে, এবং সেই দল অনেকগুলো নতুন মুখও কিন্তু রয়েছে। আমার সেকেন্ড টেস্টটা ঢাকায় হবে মিরপুরে, ওইটা জানেন। যদি আমাদের যে মুশফিকুর রহিমের যদি দুটো টেস্টই খেলে, ওটা ১৭তম টেস্ট হবে। আর ওই টেস্টের জন্য একটা উইকেট প্রিপেয়ার করা হচ্ছে, হয়তো নোটিস করবেন। সো আশা করা যায়, ওখানে ঘাসও হচ্ছে, জন্মাচ্ছে, ওখানে ঘাসগুলো কাটা হচ্ছে না। সো আশা করা যায় যে উইকেটটা ভালো থাকবে, কম্পিটিটিভ উইকেট। জি, মুশফিকের আপনি বললেন ১৭তম টেস্ট, নিশ্চয়ই বোর্ড থেকে কালকে এটা নিয়ে কথা ছিল আপনার সঙ্গে, নিশ্চয়ই কোনো পরিকল্পনা আপনারা করবেন মুশফিকের, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে ফর দ্য ফার্স্ট টাইম কেউ ১০০ টেস্ট খেলবে, নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা থাকবে। সেটা থাকবেই, যে তাকে যথাযথ সম্মান প্রদর্শন করার। এক্স্যাক্টলি। আর একটু কথা বলতে চাইবো, এই যে প্রতিবেদনে শুধু দেখছি না, আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে ফলো করেনই নিশ্চয়ই, একই সঙ্গে মেইন স্ট্রিম মিডিয়াতেও কিন্তু আসছে, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ, মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। তিনি সিন্ডিকেট একটা পরিচালনা করেন বা অনেক ধরনের কথাবার্তা, তার প্রিয় ছাত্র রয়েছে কিছু বিষয়, এগুলো আসলে টিমে কেমন এফেক্ট করছে বা আপনার কি মনে আদৌ করছে কি এই বিষয়গুলো? দেখুন, দল যখন পারফর্ম করে তখন সব ভালো, যদি পারফর্ম না করে ইনাবে, মানে যদি জয় না আনতে পারে, তখন হয়তো বা ছোট ছোট জিনিস বা যে মিস্টেকগুলো হয় আনইনটেনশনাল, সেগুলো অনেক বড় হয়ে যায়। জি। এখন ক্রিকেটে একটা বড় জিনিস হচ্ছে ডিসিশন মেকিং। এক এক সময়ে ধরেন যে আমাদের ডিসিশন মেকিং হয়তো সবসময় অ্যাপ্রোপ্রিয়েট হয় না, আবার অনেক সময় হচ্ছে ইট ফেভার্স। সো এখন হয়তো বা লাস্ট কয়েকটা ম্যাচে ব্যাটিং অর্ডার রান করতে পারিনি বা আমরা জয়ী হতে পারিনি ওডিআইতে, এগুলো নিয়ে কথা হচ্ছে। বাট সিলেকশন যেটা বলেন, আমাদের কোচিং প্যানেল বলেন বা যারাই বলেন, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এবং এখানে ইভ্যালুয়েশনেরও একটা প্রসেস থাকে। অবশ্যই ইভ্যালুয়েশন হবে, মানে দেখা যাবে। শুধু খেলোয়াড় না, কোচদের বিষয়ের কথাটা বলছেন যে ইভ্যালুয়েশন হবে, একই সঙ্গে সেই বিষয়টাও কিন্তু চলে আসে যে মেহেদী হাসান মিরাজ, যাকে এবছরই কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে ১ বছরের জন্য। অনেকেই বলছেন আসলে হয়তোবা তাদের না জানার কারণে যে মিরাজ বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের অধীনে থাকবেন কিনা, তবে তার যে দায়িত্ব ১ বছরের জন্য, এই সিরিজটা যদি জিতে যায় হয়তোবা তার ক্যাপ্টেন্সি আমাদের যেটা ধারণা যে হয়তোবা টিকে যাবেন। যদি সিরিজটা বাংলাদেশ হেরে যায় হয়তোবা বিসিবি কঠিন সিদ্ধান্ত নিতেও পারে। তবে আপনারা কি সেটা রিভিউ করবেন, মিরাজের নেতৃত্বের বিষয়টা নিয়ে আলোচনা করবেন নিশ্চয়ই বোর্ড? এরপরে আমাদের স্কেডিউল ওডিআই ছিল পাকিস্তানের সাথে, হয়তোবা সেটা নাও হতে পারে, পিএসএল এর স্টার্টিং ডেটের সাথে কনফ্লিক্ট করার জন্য হয়তো ওডিআই নাও হতে পারে, বা হতে পারে যদি না হয় তাহলে নেক্সট আমাদের হচ্ছে নিউজিল্যান্ডের সাথে। সো ওটা নেক্সট মের দিকে। সো আমাদের এনাফ টাইম আছে প্রিপেয়ার করার জন্য, ভ্যালিড করার জন্য, সো তখন বলা যাবে। এক্স্যাক্টলি। তো আজকে নিশ্চয়ই একটা স্বস্তির খবর পেয়েছেন, মানে বোর্ড বিসিবির জন্য আপনারা বিপিএল আয়োজন করার জন্য বেশ কাজ শুরু করে দিয়েছেন, আপনারা ফ্র্যাঞ্চাইজি চেয়ে আপনারা বিজ্ঞাপন দিয়েছেন, এবং এলপিএল এবছরের জন্য স্থগিত করা হয়েছে, ক্ল্যাশ করতো এলপিএল এবং বিপিএল। এটা নিশ্চয়ই কিছুটা হলো আপনাদের জন্য একটা রিলিভিং যে এলপিএলটা এবছর হচ্ছে না, শ্রীলঙ্কান প্লেয়ারদেরকে আমরা দেখতে পারবো বিপিএলে। আশা করা যায় যে এটা আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে অ্যাভেলেবিলিটি অফ ওভারসিজ প্লেয়ার্স কেমন হবে, আমরা কিন্তু বলেছি যে আপনারা ধৈর্য রাখেন, ভালো হবে। আমাদের আগেও ভালো প্লেয়াররা পারফর্ম করেছে, খেলে গিয়েছে বিপিএল এ প্রতিটা আসরেই, এবারও ভালো প্লেয়ারদেরকে আপনারা দেখতে পারবেন, রিনাউন্ড ফেসেস যারা। আর এলপিএলটা হচ্ছে যদি হতো তাইলে হয়তো 5 দিনের জন্য বিপিএল এর সাথে প্রথম 5 দিন কনফ্লিক্ট করতো, তো এটা কোনো মানে ইস্যু ছিল না ইনাবে, বাট হয়েছে। তো আমাদের এখানে এলপিএল ইনক্লুডিং ওভারসিজ অ্যান্ড ওদের লোকাল লঙ্কান প্লেয়াররা যারা, ওনারা তো অ্যাভেলেবল থাকবেনই আমাদের বিপিএলে, যদি প্রোভাইডেড যে তারা এনওসি পায়।
আর এটা তো জানেন যে তাদের হচ্ছে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য তাদের 3টা স্টেডিয়াম রেনোভেট করতে হবে, ওই জন্য তারা বন্ধ রেখেছে। এক্স্যাক্টলি। বিপিএল প্রসঙ্গটা যেহেতু এসেছে, আইএমজিকে 3 বছরের জন্য আপনারা বিপিএল আয়োজনের দায়িত্বটা দিয়েছেন। অনেক ধোঁয়াশা রয়েছে আইএমজির অ্যাকচুয়ালি এই দায়িত্বটা বলতে বিপিএল আয়োজনের কি কি দায়িত্ব তারা পালন করবে, সেটা যদি একটু বলতেন যে আইএমজি অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো দেখভাল করবে বিপিএল এর। আচ্ছা, স্টার্টিং ফ্রম হচ্ছে আপনার একটা হচ্ছে মিডিয়া রাইটস, জি, ইন্টারন্যাশনাল মিডিয়া রাইটসের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে আমাদের। এইটাতে হচ্ছে প্যাকেজটা প্রিপেয়ার করা প্লাস হচ্ছে একটা ভালো ভ্যালু এনশিওর করার জন্য। তারপর হচ্ছে আমাদের স্পন্সরশিপ এবং ওভারঅল লোকাল স্পন্সরশিপ, লোকাল স্পন্সরশিপ এবং ওভারঅল কিছু কিছু ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট বা টু মেক ইট আ বেটার টুর্নামেন্ট। এক্স্যাক্ট। কি প্রত্যাশা করছেন আইএমজির কাছ থেকে? আইএমজি অনেক বড় বড় আইপিএল করেছে, নর্থ আমেরিকার বড় বড় ইভেন্ট তারা অর্গানাইজ করেছে, তাদের কাছ থেকে আপনাদের আসলে এক্সপেকটেশনটা কি? দেখুন, আমাদের বিপিএলে যে প্রতিবারই যদি আমরা বলি প্রবলেম হচ্ছে ব্যর্থতা, এগুলোর পাশাপাশি কিন্তু আমাদের বিপিএলে সফলও হয়েছে, অনেক কিছু আমাদের নতুন করেও এসেছে। সো এবারও আশা করা যায় যে আমাদের বিপিএল আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। বাট যে ফাইন্ডিংসটা ছিল ওটা আইএমজির ওয়ান অফ দ্য ফাইন্ডিং, যে আমাদের ফ্র্যাঞ্চাইজি সিলেকশন প্রসেসটা, সো এইটা আমাদের উইথ ডিউ ডিলিজেন্স করতে হবে। সো এটাতেই তারা আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছেন। সো আমাদের ফ্র্যাঞ্চাইজি সিলেকশন প্রসেসটা যদি ভালো হয় আমাদের টুর্নামেন্টটা অনেক স্মুথ হয়ে যাবে। এক্স্যাক্টলি। আমরা আপনার সাথে আরও কথা বলবো, তবে একটা প্রতিবেদন আছে, আমরা সেটা একটু দেখে আসি। ঠিক 2 সপ্তাহ পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব কে দেবেন সেটা এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর 4 মাস পার হলেও ক্রিকেট অপারেশনস খুঁজে পায়নি নতুন অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামী মাসে। সে সিরিজের জন্য গেল 7 অক্টোবর স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা, যেখানে আছে 5 নতুন মুখ। বিপরীতে বাংলাদেশ দল আপাতত ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে। শুধু টেস্ট দলের বিবেচনায় যারা আছেন তারা এনসিএল এ অন্তত 2 রাউন্ড খেলে নিজেদের প্রস্তুত করতে পারবেন। কিন্তু বড় প্রশ্ন, আসন্ন টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেবেন কে? গেল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হঠাৎ করেই পরিবর্তন আনা হয় ওয়ানডে নেতৃত্বে। শান্তকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয় মেহেদী মিরাজকে। যে সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তর সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করেনি বিসিবির ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট। কিছুটা ক্ষোভ থেকেই সেই সিরিজের পর দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন শান্ত। দেশ থেকে লঙ্কায় উড়ে গিয়ে শান্তর সঙ্গে কথা বলেন ক্রিকঅপস প্রধান, তাতেও কোনো লাভ হয়নি। বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেনের চেয়ারটা সেই তখন থেকে এখন পর্যন্ত খালি। মাঝে পার হয়েছে 4 মাস। টানা খেলার মধ্যে ছিল দল। ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা ব্যস্ত ছিলেন নির্বাচনের নানা সমীকরণ মেলানোতে। এতেই নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন করার কথা যেন ভুলেই গেছে ক্রিকেট অপারেশনস। নির্বাচনের পর পূর্ণতা পেয়েছে ক্রিকেট বোর্ড। পরিচালকদের সামলাতে হচ্ছে একটি করে ডিপার্টমেন্ট। এরপরও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা না করার কারণ কি হতে পারে? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। হয়তো সিরিজ শুরুর 4-5 দিন আগে জানা যাবে নতুন ক্যাপ্টেনের নাম। নতুন অধিনায়কের শর্ট লিস্টের ওপরের দিকেই থাকার কথা লিটন দাসের নাম। মুমিনুল হক আগেই জানিয়েছেন তিনি আবার নেতৃত্ব নিতে আগ্রহী নন। নতুন মুখ, নতুন নেতৃত্ব আসলেও সেই পুরনো ফর্মুলায় চলছে ক্রিকেট বোর্ড। বিশ্বের অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো থেকে দেখেও যেন শেখার কিছু নেই। কমাস আগে ইংল্যান্ড সফরে যাবার 1 মাস আগেই ভারত ঘোষণা করে নতুন অধিনায়কের নাম। শুভমান গিল সময় পেয়েছিলেন নিজের মতো পরিকল্পনা করার, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এ যেন এক অলীক চাওয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঘরোয়া ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে বিদ্রোহী ক্লাবগুলো। বরং নভেম্বরেই প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার। বুধবার ক্লাবগুলোর সঙ্গে সফলভাবে আলোচনা শেষ করেছে সিসিডিএম। অংশগ্রহণ ফি বাড়ানো হচ্ছে 50%। বাড়বে অন্যান্য সুযোগ সুবিধাও। প্রিমিয়ার লিগও সফলভাবে আয়োজনে আত্মবিশ্বাসী সিসিডিএম। ইলেকশনে লাস্ট মিনিটে পল্টি হয়ে গেল, এটা হয়ে গেল। এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। নির্বাচনের মতো তামিম ইকবালের ক্রিকেট বয়কটের ডাকটাও ভেস্তে গেল। ঢাকার বিদ্রোহী ক্লাবগুলোর রক্তচক্ষু উপেক্ষা করেই মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট। বুধবার সিসিডিএমের বৈঠকে সম্মতি দিয়েছে প্রথম বিভাগের 17টি ক্লাব। নভেম্বরে শুরু হচ্ছে এবারের মৌসুম। চূড়ান্ত হয়ে গেছে ভেন্যুও। এবার 5 ভেন্যুতে, তবে সামনের মৌসুমে অন্তত 60টি মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট। সবাই বলছে তারা লিগ খেলবে, তারা টাইমিং নিয়ে একটু আগে পিছিয়ে পড়ছে।
তো সোফার ভালো নিউজ হলো দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড প্লে ফর দিস ইয়ার, তারা এবছর খেলবেই এবং আমরা অতি শীঘ্রই ট্রান্সফার ডেট এবং লিগ শুরুর ডেট ডিক্লেয়ার করে দেব। ক্লাবগুলোর অংশগ্রহণ ফি বাড়ানো হবে প্রায় 50%। আগের 9 লাখ থেকে অংশগ্রহণকারী ক্লাবগুলো পাবে 13.5 লাখ টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে 8 লাখ। টেবিলের তলানিতে থাকলেও পাওয়া যাবে 2 লাখ। জার্সি বাবদ 2.5 লাখ আর ম্যাচ প্রতি ট্রাভেল অ্যালাওয়েন্স বাবদ 12,000 টাকা পাবে ক্লাবগুলো। অর্থাৎ প্রথম বিভাগ ক্রিকেটে অংশগ্রহণ করা প্রতিটা ক্লাব পাচ্ছে অন্তত 18 থেকে 20 লাখ টাকা। চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলের জন্য অঙ্কটা 25-এরও বেশি। মূলত আর্থিক এই প্রস্তাবই বয়কটের সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে ক্লাবগুলোকে। বরফ গলছে বিদ্রোহী ক্লাবগুলোর সাথেও। ঢাকা প্রিমিয়ার লিগ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আবাহনী, রূপগঞ্জের মতো বড় ক্লাবগুলো। মোহামেডানেরও বড় একটা অংশ চায় লিগ খেলতে। ভবিষ্যতে ক্রিকেটারদের জিম্মি করে ঢাকার ক্লাবগুলোর আধিপত্য কমানোর চিন্তাও চলছে সিসিডিএমে। কিছু চেঞ্জ এবার কিন্তু সিসিডিএম করবে, ফাইন্যান্সিয়াল যেমন চেঞ্জ করবে, আমরা অর্গানাইজারদের ব্যাপারেও কিছু ডিসিশনে আসছি। আমরা এটা অচিরেই আমরা অনলি শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন। প্রথম বিভাগ দিয়ে শুরু, এরপর ধাপে ধাপে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ। প্রথম বিভাগে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য নিচের স্তরে সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আমজাদ ভাই, আমরা রিপোর্ট দেখার আগে কথা বলছিলাম বিপিএল নিয়ে। আপনি বলছিলেন যে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন নিয়ে তাদের কিছু পরামর্শ দিয়েছে বা তাদের কিছু সে থাকবে। এই বিষয়টা যদি একটু বলতেন যে এই বিষয়ে কি তারা আইএমজি বিসিবির সঙ্গে কাজ করবে, না তারা কিছু পরামর্শ দিয়েছে বা গাইডলাইন আপনাদেরকে দেবে? তারা অলরেডি গাইডলাইন দিয়েছে, আমাদেরকে কিছু সেট ক্রাইটেরিয়া দিয়েছে, ওইগুলো ফলো করার জন্য তারা রেকমেন্ড করেছেন। অফকোর্স সিন্স আইএনজি যে আমাদের সাথে কাজ করবে আইএমজি, তো এই জন্য তো মানে জয়েন্টলি জিনিসগুলো ওয়েটিং করা হবে। জি, আইএমজি আসলে 3 বছরের চুক্তি করছেন। আপনারা কি মনে হচ্ছে এই 3 বছরে বিপিএল এর মানটাকে কোথায় নিয়ে যাবেন? গত বছর যখন ফারুক ভাই বিসিবি প্রেসিডেন্ট ছিলেন, টিকিট বিক্রি থেকে রেকর্ড পরিমাণ অর্থ এসেছিল, কিন্তু অন্য বিষয় দিয়ে কিন্তু আসলে এক ফ্র্যাঞ্চাইজি, যদি আমরা বলি দুর্বার রাখছি, সেই ফ্র্যাঞ্চাইজি আসলে পুরো বিপিএলটা ডুবিয়েছিল। এইবার আসলে আপনার কি মনে হচ্ছে আইএমজি আসছে, গতবারের এইসব ভুল ত্রুটি থেকেও নিশ্চয়ই বোর্ড কিছু শিক্ষা নেবে, কি প্রত্যাশা করছেন বা আপনারা কি অঙ্গীকার করতে পারেন বা সমর্থকদের দর্শকদের আসলে কি উপহার দিতে পারবেন, আপনারা কি মনে হয়? আমরা তো সবসময় পজিটিভ ওয়েতেই চিন্তা করব। আর এখানে আমাদের ধরেন যে লাস্ট ইয়ার যে প্রবলেমগুলো ছিল ওইগুলোর জন্যই কিন্তু আমাদের ব্যাংক গ্যারান্টিটা একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। প্লাস অন টপ অফ দ্যাট আমাদের কিন্তু একটা টার্নওভারের একটা রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে, যে মিনিমাম টার্নওভার 1000 কোটি টাকা। আপনি যদি যে কোম্পানি বা যারা আসবে, আপনার মনে করেন যদি কিউমুলেটিভলি যদি কেউ কনসোর্টিয়াম করেও আসে, 1000 কোটি টাকার যদি আপনার ট্রানজ্যাকশন থাকে, ইন আ ওয়ে আপনি ধরতে পারেন যে তার হয়তো বা 10% যদি নেট প্রফিট হয়, হয়তো 100 কোটি টাকা। তো যার 100 কোটি টাকা প্রফিট আছে সে 10-15 কোটি টাকা খরচ করার সামর্থ্য রাখে আমরা মনে করি। সো এই জিনিসগুলোতে কিছু জিনিস আমাদের ফোকাস করা জরুরি ছিল। তো এই জিনিসগুলো ইনশাআল্লাহ এবার হবে। এটা আপনারা কতটা মানে আপনারা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার ব্যাপারে আপনারা কতটা হোপফুল যে মানে এটা শেষ পর্যন্ত আপনারা, গতবারও কিন্তু এরকম অনেক শুনেছিলাম শেষ পর্যন্ত দল হচ্ছিল না বিধায় কিন্তু এভাবে লাস্ট মোমেন্ট আমরা দেখেছি। এটা থাকতেই হবে, আপনার সিস্টেম কামস ফার্স্ট। ওকে, এবার আপনারা কয়টা দল শেষ পর্যন্ত? আমরা শুনেছি 5টা বা 6টা, মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 6টা পর্যন্ত আমরা অ্যাকোমোডেট করতে পারবো। কিন্তু আমরা যেটা শুনেছি যে অনেক আগ্রহর সংখ্যাটা আরো বেশি, দেখা যেতে পারে যে অতীতে 7 দল নিয়েও হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি আগ্রহ অনেক বেশি হয়, দল বাড়ানোর কোনো পরিকল্পনা কাছে বা বাড়াবেন কি 7 দলের? এই মুহূর্তে 5টা থেকে 6টার মধ্যেই আলোচনা হচ্ছে, বাট তারপরও হচ্ছে 28 তারিখের পর বাদ বাকি জিনিসগুলো যাচাই বাছাই করে জিনিসগুলো বোঝা যাবে। আপাতত 5টা থেকে 6টার মধ্যেই আমরা স্টিক থাকছি। আরেকটা বিষয়, আপনারা বলছিলেন যে বিদেশি তারকা খেলোয়াড় আসবে। আমরা সবসময় দেখেছি অতীতেও যে ডিরেক্ট সাইনিং এর একটা প্রভিশন থাকে এবং সেখানে সে খেলোয়াড় কত টাকা পারিশ্রমিক পাচ্ছে সেই বিষয়টা কখনো ডিসক্লোজ করা হয় না। এবং অনেকে আমরা শুনেছি যে একজন খেলোয়াড়ের পেছনে অতীতে দেখে 2-3-4 কোটি টাকা পর্যন্ত অফার করা হয়েছে বা তারা পারিশ্রমিক পেয়েছে। এগুলো শোনা কথা, আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। এই বিষয়টা আপনারা আটকানোর জন্য বা এখানেও কিন্তু একটা বড় অ্যামাউন্ট চলে যায়, আমি চ্যাম্পিয়ন হতেই হবে, এই মানসিকতা থেকে তারা হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো অ্যাগ্রেসিভলি তারা খরচ করে। এই বিষয়টাকে লাগাম টানার কোনো কি আপনারা ব্যবস্থা করবেন? আমাদের যেখানে হচ্ছে, আমাদেরটা তো জানেন যে ড্রাফট সিস্টেম, বিডিং সিস্টেম না। আচ্ছা, ড্রাফটে হচ্ছে আমাদের হাইয়েস্ট যে ভ্যালুটা যেটা থাকে
ওর বেশি তো এক্সিড করবে না। অনেক প্লেয়ার আছে হয়তো বা তারা ওই পারিশ্রমিকে খেলতে আগ্রহী না, তো ওই ক্ষেত্রে তারা হয়তো ফ্র্যাঞ্চাইজিরা তার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এবং তখন তারা প্রাইসটা সেট করে থাকে তার বেসড অন প্লেয়ারের ইম্পর্টেন্সের উপরে বা স্ট্যান্ডার্ড প্রাইসিং, তখন তারা সেট করে থাকে। আর এটা হচ্ছে বাই পার্টি এগ্রিমেন্ট হয়, ওটাতে হচ্ছে প্লেয়ার ওভাবে তার নিজের রেসপন্সিবিলিটিতেই আসেন খেলতে। সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ডাইরেক্ট সাইনিং এর খুব একটা প্রবলেম হয়নি পেমেন্ট রিলেটেড ইস্যুতে। এক্স্যাক্টলি। আরেকটা বিষয়, বিপিএল এ তো আমরা দেখেছি যে এরই মধ্যে দায়িত্ব নিয়েই বেশ কয়েকজন পরিচালক রাজশাহী ভেন্যুতে গিয়েছিলেন, দেখেছেন, পজিটিভ কিছু তারা বলেছেন। একই সঙ্গে বরিশালেও যাওয়ার কথা রয়েছে, যেহেতু এই দুইটা ভেন্যুই মোটামুটি রেডি। ফোর্থ ভেন্যু অ্যাড করার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী, যে এবং সেটা যদি হয় কোন ভেন্যুটা আপনারা আসলে এগিয়ে রাখছেন, রাজশাহী না বরিশালকে? দেখুন, এবার কিন্তু আমাদের যে নাম্বার অফ ম্যাচেস কম হবে, দলের সংখ্যা যদি কমে যায়, আমাদের হয়তো বা 6টা টিম যদি হয় ধরে নেন, ফর এক্সাম্পল ম্যাক্সিমাম 30টা গ্রুপ স্টেজের ম্যাচ হবে। আমাদের যদি ডাবল হেডার থাকে 2টা করে ম্যাচ হলে 15টা ম্যাচ ডে হবে। সো 15টা ম্যাচ ডেতে 3টা ভেন্যু ইজ সাফিসিয়েন্ট, শুড বি। ফোর্থ ভেন্যুর প্রয়োজনীয়তা আছে কিনা বা কি করবে এখনো ডিসিশন হয়নি, ওটা গভর্নিং কাউন্সিল এবং বোর্ড যথাসময় সিদ্ধান্ত নেবেন ফোর্থ ভেন্যুর ব্যাপারে। সেক্ষেত্রে আসলে আপনারা অনেক আশা নিয়ে আছে, আমরা যেহেতু অনেক রিপোর্ট করে দেখি রাজশাহী বরিশালের বাসী, 2-3টা ম্যাচ হলে তো নিশ্চয়ই আমরা দেখবো। বা আমাদের রাজশাহী, বগুড়া, বরিশাল, খুলনা, এই 4টা স্টেডিয়ামকেই আমাদের প্রিপেয়ার করতে হবে, নট অনলি ফর বিপিএল বাট আমাদের যে পরিমাণে হচ্ছে খেলা অর্গানাইজ করতে হবে বা আমাদের ভবিষ্যতের জন্য আমাদের পাইপলাইনের প্লেয়ার প্রিপেয়ার করার জন্য আমাদের এই 4টা স্টেডিয়ামকে আমাদের রেডি করতে হবে। এটা উইদাউট এনি স্পেসিফিক পারপাস আমাদের দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য প্রিপেয়ার করতে হবে এবং অলরেডি কাজ শুরু হয়েছে, আপনি তো দেখেছেন। ইভেন রংপুর, ওখানে কাজ চলছে, রংপুরে যে আমাদের ক্রিকেট গার্ডেন, জি ওখানেও কাজ চলছে। ওখানেও হয়তো কিছু স্টেডিয়ামের পাশাপাশি আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার, একাডেমি, ডরমিটরি, এগুলোরও কিছু প্ল্যানিং ফেজে আছে। তো হয়তো ইনশাআল্লাহ শর্ট টাইমে হয়তো এক্স্যাক্টলি। আমরা আসলে সবারই অনেক প্রত্যাশা এই বোর্ডের কাছ থেকে, ডেফিনেটলি আপনার সেগুলো প্রত্যাশা যে সেগুলো পূরণ করবেন। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে। এবার চলে যাচ্ছি পরবর্তী খবরে। আইসিসি র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন রিশাদ হোসেন। উইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচে 9 উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন এই লেগ স্পিনার। আইসিসির আপডেট র্যাঙ্কিং বলছে 65 ধাপে গিয়ে 66তম স্থানে অবস্থান করছেন রিশাদ হোসেন। উইন্ডিজ সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, 2 ম্যাচে 1 উইকেট নিয়েই 6 ধাপে গিয়েছেন তিনি। তার অবস্থান এখন 18তম। আর বাহাতি স্পিনার নাসুম আহমেদের অবস্থান 71, 2 ধাপে গিয়ে তানভীর আছেন 95 স্থানে। ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়, 35তম অবস্থানে আছেন তিনি। 2 ম্যাচে 49 রান করে 5 ধাপ উন্নতি হয়েছে সৌম্যর, তার অবস্থান 86তম। এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতি স্বার্থে থাইল্যান্ডে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ মিশনে বড় চ্যালেঞ্জ ভুটান লিগে খেলা 9 ফুটবলারের সঙ্গে দলের বাকিদের মানিয়ে নেওয়া। প্রথম দিনের অনুশীলনে ভুটান লিগ থেকে আসা সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের মাঠে বোঝাপড়া বাড়ানোর দিকে নজর ছিল কোচ পিটার বাটলারের। স্কোয়াডের সবাই ফিট থাকা ইংল্যান্ডের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে লাল সবুজের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ, যার অন্যতম দলের বড় একটি অংশ একসঙ্গে অনুশীলন করতে না পারা। ভুটানের ঘরোয়া লিগে খেলছেন সিনিয়র বেশ কয়েকজন ফুটবলার। ভুটানের লিগ খেলায় ঋতুপর্ণা, মনিকা, রূপনারা বছরের বেশিরভাগ সময়ই থেকেছেন ক্যাম্পের বাইরে। তাই প্রশ্ন উঠছে, আফিদা, ঋতু, উমেহলাদের সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন সিনিয়র ক্যাম্পেইনাররা? সম্প্রতি ভুটান লিগে দারুণ পারফর্ম করেছেন ঋতুপর্ণা, মনিকারা। পারো এফসির হয়ে 8 ম্যাচে করেছেন 13 গোল, যার মধ্যে 1 ম্যাচে আছে 4 গোল আর অন্য 1 ম্যাচে একাই 6 বার বল জালে জড়িয়েছেন। তবে ভুটানের লিগে খেলা নিয়ে এর আগেও সমালোচনা করেছেন কোচ পিটার বাটলার। অপেক্ষাকৃত সহজ এই লিগে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচেও সিনিয়রদের নিয়ে চিন্তার ভাঁজ স্পষ্ট কোচের কপালে। থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের ব্যবধান 51, যদিও তারা এবার জায়গা করে নিতে পারেনি এশিয়ান কাপের মূল পর্বে। অস্ট্রেলিয়া মিশনের আগে 21 দিনের লম্বা ক্যাম্পে সন্তুষ্ট কোচ পিটার বাটলার, যেখানে তিনি পান্নি, ঋতু, মনিকা সহ 9 জনকে দেশে একদিন পুরো দল নিয়ে অনুশীলনের পর এবার থাইল্যান্ডে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলনে পুরো দল। বাড়তি নজর ছিল ভুটান লিগে খেলা সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের বোঝাপড়া বাড়ানোতে। ফিফা উইন্ডোতে ম্যাচ 2টি হওয়ায় র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ থাকছে বাংলাদেশের। দলের সবাই ফিট থাকায় থাইল্যান্ডের বিপক্ষে জয়ের প্রত্যাশা লাল সবুজ বাহিনীর। থাইল্যান্ডে আসার পর প্রথম দিনের মতন ট্রেনিং, যারা ভুটানে ছিল তাদের আজকে ফুল টিমের সাথে দ্বিতীয় অনুশীলন। দলের সবাই ভালো আছে,
সুস্থ আছে। থাইল্যান্ডের সাথে ভালো একটা ম্যাচ দিয়ে আমরা শুরু করতে চাই, যেহেতু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, 2টা ম্যাচই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা শুরুটা ভালো করতে যাচ্ছি। যেহেতু আমাদের দিক থেকে অনেকটা র্যাঙ্কিং ধাপে এগিয়ে আছে, আমরাও চেষ্টা করব যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি যেন আমাদেরটা যত আরো কমিয়ে আনা যায় সেটা আমরা চেষ্টা করব। আগামী 24 অক্টোবর প্রথম ও 27 অক্টোবর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। আসন্ন দক্ষিণ এশিয়ান গেমসে এবার পদক জয় করতে চায় বাংলাদেশ। এজন্য আপাতত হাতে নিয়েছে 6 মাস মেয়াদী পরিকল্পনা। বিদেশি কোচ নিয়োগ এবং খেলোয়াড়দের অনুশীলনের মধ্যে রাখা সবই এই পরিকল্পনার অংশ বলে জানান ফেডারেশনের সিনিয়র সহসভাপতি লতিফ শাহরিয়ার জাহিদি। এদিকে কেমন চলছে প্রস্তুতি, তার অগ্রগতি আন্তর্জাতিক কাভা কাপ থেকে জানা যাবে বলে মনে করেন কোচ। ক্রীড়াঙ্গনের যে কোনো ডিসিপ্লিনে উন্নতি করতে চাইলে লম্বা সময় ধরে পরিকল্পনার বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্যি, এই বিষয়ে জানা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতায় এই পথে যেতে পারে না দেশের ফেডারেশনগুলো। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও সম্প্রতি দক্ষিণ এশিয়ান গেমস নিয়ে ভলিবল হাতে নিয়েছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। 6 দল নিয়ে ঢাকায় শুরু হয়েছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কাভা কাপ, যেখানে দক্ষিণ এশিয়ার দল মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের পাশাপাশি আছে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের। একই সঙ্গে এসএ গেমসের জন্য প্রস্তুতি হচ্ছে কেমন তার একটা ধারণাও নিতে চায় ফেডারেশন। আবার সুযোগটা আমরা পেয়েছি, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। আমাদের মেয়েদের টিম মালদ্বীপ যাচ্ছে কাভারার একটা টুর্নামেন্টে। আমরা মেন উইমেন দুইটাকে আমরা ইন্টারন্যাশনাল 2টা এক্সপোজার আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানে। আর ডেফিনেটলি এটা বসার পরে আমাদের মূল টার্গেট, আমাদের শর্ট টার্ম টার্গেট কিন্তু আমাদের বেসিক্যালি এসএ গেমস। এসএ গেমসে আমরা একটা ভালো একটা অবস্থান আমরা রাখতে চাই, এটা আমাদের মূল উদ্দেশ্য। এদিকে দক্ষিণ এশিয়ান গেমসের আগে হাতে পর্যাপ্ত সময় না থাকায় আপাতত স্বল্প মেয়াদী পরিকল্পনা ভলিবল ফেডারেশনের। জাপান থেকে কোচ আনা হলেও এখনই বড় স্বপ্ন দেখাচ্ছেন না তিনি। গেমস থেকে পাওয়ার রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নিতে চান এই কোচ। এখনই বড় কিছু বলতে চাই না, আমি আপাতত ফোকাস রাখছি এই টুর্নামেন্টের উপর। মাত্র 1 মাস হলো কাজ শুরু করেছি, তবে অবশ্যই আমার লক্ষ্য এসএ গেমস। সেখানে কেমন করে বাংলাদেশ তার উপর নির্ভর করছে অনেক কিছু। এটা সত্য, সফলতা পেতে চাইলে ইয়ুথ লেভেল থেকে কাজ শুরুর বিকল্প নেই। 28 অক্টোবর শেষ হবে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাপ। বাংলাদেশ পরের 4টি ম্যাচ খেলবে যথাক্রমে নেপাল, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তানের বিপক্ষে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের খবর। 7 বছর পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ইউভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে দুদল। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় চেলসির বিপক্ষে লড়বে আয়াক্স। দুদল দুটি ভিন্ন গল্প। এক পাশে ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ, আরেক পাশে ইতালির ঐতিহ্য আর গৌরবের প্রতীক ইউভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মাঠে নামবে রিয়াল ইউভেন্টাস। শক্তি সামর্থ্যে এগিয়ে লস ব্লাঙ্কোস, তবে এগিয়ে থাকলেও দুদলের পরিসংখ্যানটা প্রায় একই। রিয়ালের ডাগআউটে মাস্টারমাইন্ড শাভি আলোনসো। খেলোয়াড়ি জীবনে অল হোয়াইটসের জার্সিতে এই দলটার বিপক্ষে বহুবার খেলেছেন স্প্যানিশ এই কোচ। তিনি জানেন এই দলটা কতটা চ্যালেঞ্জিং। এবারের মৌসুমে রিয়ালের মতো আগের 2 ম্যাচে জয় না পেলেও করেছে ড্র। ইউভেন্টাস এমন বিশেষ দলের মধ্যে একটি যারা ইউরোপীয় ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়েছে। রিয়াল মাদ্রিদ বহুবার তাদের মুখোমুখি হয়েছে, তারা বেশ ভালো দল। আক্রমণ ভাগে রিয়ালের বড় শক্তি কিলিয়ান এমবাপ্পে, বিনি, বেলিংহ্যাম আর মাস্তান্তোনো যোগাবে বাড়তি শক্তি। মিডফিল্ডে কামাবিঙ্গা, চুয়ামিনিকে নিতে হবে দায়িত্ব। ইউভেন্টাসের কৌশলী আক্রমণ ঠেকাতে ডিফেন্সে নির্ভুল থাকতে হবে আলভা মিলিতাওকে। অন্যদিকে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস বিশ্বাসী কৌশলী ফুটবলে, ডাগআউটে নতুন কোচ ইগোর টিউডর। ডিফেন্সিভ ফুটবলের সঙ্গে পাল্টা আক্রমণে চমক দেখাতে পারদর্শী এই কোচ। এদিকে রাতের আরেক ম্যাচে চেলসির মুখোমুখি আয়াক্স। মৌসুমে 2 ম্যাচে 1 জয় পেয়েছে ব্লুস। আয়াক্স হেরেছে 2 ম্যাচই। স্ট্যামফোর্ড ব্রিজে সবকিছুতেই পিছিয়ে ডাচ ক্লাবটি। এরা এমন একটি দল যারা সবসময় চেষ্টা করে ভালো খেলার, তাদের ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ফুটবলার রয়েছে। চেলসির জন্য স্বস্তির খবর, এই ম্যাচে ফিরবেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেস। তামিম হোসেন, সময় সংবাদ।
ইপিএলে টানা 4 হারের পর সেরা ছন্দে ফিরতে মরিয়া লিভারপুল। অলরেডস এবার চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ফ্র্যাঙ্কফুর্টের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। অ্যালিয়েন্স এরেনায় একই সময় ক্লাব ব্রুগের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। ইপিএলে টানা 4 হার, চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও হয়নি প্রত্যাশিত। আগের মৌসুমে উঠতে থাকা লিভারপুল খুঁজে বেড়াচ্ছে সেই হারানো ছন্দ। এবার আরও একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে অলরেডস। চ্যাম্পিয়ন্স লিগে ফ্র্যাঙ্কফুর্টের মুখোমুখি আর্নি স্লটের দল, যাদের বিপক্ষে পরিসংখ্যান 1 জয় লিভারপুলের আর 1টি হয়েছে ড্র। তবে ইপিএল এর সবশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ক্ষত বিক্ষত অলরেডস। ছন্দে ফিরতে মরিয়া দলটা। এই ম্যাচটাই তাদের সামনে বড় সুযোগ। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 2 ম্যাচে 1 জয় পেয়েছে লিভারপুল। অন্যদিকে ফ্র্যাঙ্কফুর্টের দখলেও আছে 1 জয়। তবে বুন্দেসলিগে এবারের মৌসুমে টেবিলের 7 নম্বরে থাকলেও এখন পর্যন্ত গোলের হিসাবে 2 নম্বরে দলটা। লিগ মৌসুমে করেছে মোট 19 গোল। তাই ম্যাচটা অতটা সহজ হবে না লিভারপুলের জন্য। লিভারপুলের মাঝমাঠে নতুন সম্ভাবনা কার্টিস জন্স। গাভিন বার্সের ইনজুরির শঙ্কায় তার পরিবর্তে প্রথম একাদশে দেখা যাবে এই ফুটবলারকে। এছাড়া ভালো সময় ফিরতে গ্যাকপো সালাদেরও নিতে হবে বড় দায়িত্ব। শেষ পর্যন্ত মায়ামিতে হচ্ছে না লা লিগার ম্যাচ। একরকম বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হলো হাভিয়ের তেবাসকে। তীব্র প্রতিবাদের মুখে বার্সেলোনা ভিয়ারিয়াল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। এদিকে এ ঘোষণা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সমর্থকদের মাঝে। অনেকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও বিপরীত মতও বেশ সরব। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বল পায়ে দৌড়াচ্ছেন লামিন ইয়ামাল। লিওনেল মেসির শহরে ক্লাব বার্সেলোনার পতাকা উড়ছে পথ পথ করে। সমর্থকরা গলা ফাটাচ্ছেন কাতালোনিয়ান ক্লাবের জন্য। না, স্বপ্ন নয়, এটা প্রায় বাস্তব হয়েই গিয়েছিল। ইতিহাসে প্রথমবার লা লিগার ম্যাচ ইউরোপের বাইরে বের করার পরিকল্পনা এঁটেছিলেন হেভিয়ার তেবাস এবং সহযোগী প্রতিষ্ঠান রেলেভেন্ট। কিন্তু স্পেন জুড়ে ক্লাব এবং সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এ মৌসুমে অন্তত ইউরোপের বাইরে যাওয়া হচ্ছে না লা লিগার। ইউরোপিয়ান ফুটবলের আন্তর্জাতিকীকরণ এবং যুক্তরাষ্ট্রের বাজার ধরার যে প্রকল্প হাতে নিয়েছিল তেবাসরা, অঙ্কুরেই শেষ হয়ে গেল তা। রেলেভেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত স্প্যানিশ ক্লাবগুলোর প্রতিবাদ এবং সমর্থকদের মুখ ফিরিয়ে নেওয়ার হুমকির কারণেই আপাতত ম্যাচটি স্থগিত করেছেন তারা। বিপরীত ভাবনাও আছে এই সিদ্ধান্ত নিয়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা রীতিমতো হতাশ এমন ঘোষণায়। আমার খুবই খারাপ লাগছে। আমি ভেবেছিলাম দারুণ একটা ম্যাচ দেখতে পারবো। বার্সেলোনা এবং ভিয়ারিয়াল দেখতে পারতো এখানে তাদের কত সমর্থক আছে। কারো জন্যই এই সিদ্ধান্ত ভালো হলো না। আপাতত বন্ধ হলেও পরিকল্পনাটিকে এখনই একেবারে বাতিল করে দিচ্ছে না রেলেভেন্ট। আগামীতে আবারও তারা চেষ্টা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। চাপে অধিনায়ক মিরাজ। স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ঘরোয়া ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিদ্রোহী ক্লাবগুলো। নভেম্বরের প্রথম বিভাগ লিগ দিয়ে শুরু হবে ঘরোয়া মৌসুম। অংশগ্রহণ ফি বাড়ছে 50%। এবং ইউসিএলে রাতে রিয়াল ইউভেন্টাস বিগ ম্যাচ। ছন্দহীন লিভারপুল নামবে ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে। বায়ার্নের প্রতিপক্ষ ক্লাব ব্রুগ। আয়াক্স মুখোমুখি হবে চেলসি। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন তুষারিমন। ধন্যবাদ সাজিদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।